তারার অ্যাক্ট 1 আমি পড়াচ্ছিলাম আজকে। 5 নম্বর পার্ট পড়াতে চলেছি। তো 4 নম্বর ক্লাস ভিডিওটা, 3 নম্বর ক্লাস ভিডিওটা অনেক বড় ছিল। ওগুলো যদি না দেখে থাকিস তাহলে কিন্তু এই যে অংশটা বুঝতে পারবি না। আগে ওগুলো দেখতে হবে, তারপরেতে এটা দেখা শুরু করতে হবে। আমরা দেখতে পাচ্ছি চন্দন এবং তারার বাবা মিস্টার প্যাটেল ডক্টর কাপুরের সাথে কথা বলছে। ইয়েস ডক্টর কাপুর, আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট ইনডিড শি ইজ আ ভেরি লাকি গার্ল। ঠিক আছে। তো হ্যাঁ ডক্টর কাপুর, আমি শুনে খুব খুশি হলাম। আমার মেয়ে তারা সত্যি লাকি যে সে আপনার মতো একজন ডাক্তারকে পেয়েছে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আপনি অপারেশনের ব্যবস্থা করুন। ওয়েল আফটার দ্যাট, ঠিক আছে, হোয়াট শি হ্যাজ বিন থ্রু সো ফার। হ্যাঁ, এখনো পর্যন্ত যা কিছুর মধ্যে দিয়ে গেছে, আশা করি ও ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। আর এটা একটা শুনে ও খুশি হবে যে ওকে কিডনি সার্জারির পরেতে আর ডায়ালিসিস করতে হবে না। চিন্তা করবেন না ডাক্তার বাবু, আমার মেয়ে কিন্তু খুব সাহসী, আ ভেরি হাই স্পিরিটেড গার্ল। ও যদি ব্যাপারটা জানতে পারে হয়তো ব্যাপারটা মজার হিসেবে নেবে। এবং ওর দাদা চন্দন, আমার ছেলে আর কি, মানে ওকে তো ভালো মরাল সাপোর্ট দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে আবার কালকে কথা ফোন করব। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ বলে মিস্টার প্যাটেল ফোনটা রাখছেন। ভারতী জিজ্ঞেস করছে, তো সবকিছু ঠিক তো? তাহলে আমরা এখন একটা ভালো জায়গায় রয়েছি তো? আমার মনে হয় যা হয় ঠাকুর ভালোর জন্যই করেন। তো ভারতীয়রা জানতে চাইছে যে আমার কিডনি, আমি কমফোর্টেবল ডোনার তো, আমার কিডনিটা আমার মেয়ের লাগবে তো ঠিকঠাক? প্যাটেল বলছে যে ভারতী, তোমার কিডনি তুমি দিতে পারো না নিজের মেয়েকে। কিন্তু এক্ষুনি তো তুমি ফোনে কথা বলছিলে, তুমি ব্যবস্থা করতে বলছিলে। প্যাটেল বলছে তারা খুব লাকি, ও আর একটা ডোনার পেয়ে গেছে। যে কমার্শিয়াল ডোনার, মানে যে টাকা নিয়ে কিডনি দেয়। হ্যাঁ। কেন, কি হয়েছে? আমি যদি আমার মেয়েকে কিডনি দিতাম, আমারটা নিতে কি ক্ষতি আছে? না, তুমি দিতে পারো না, আমি বলছি ব্যাস। বলো তুমি আমাকে দিতে দেবে না, আমি ডক্টর কাপুরকে ফোন করব এক্ষুনি এবং ওকে বলবো যে ব্যবস্থা করতে। এর লাভ হবে না কোনো, ভারতী। আমি যেটা করতে চাই তুমি সেটা আমাকে বাধা দিতে পারো না। ফোনের রিসিভার তুলে ভারতী ফোন ডায়াল করে 6438। ভারতী ফোনটা রাখো। এত বড় সাহস তুমি যে আমি তোমার স্ত্রী বলে তুমি আমার লাইফকে কন্ট্রোল করতে চাইছো? ভগবানের দোহাই ভারতী, ফোনটা রাখো। তুমি আমার হাতের বাইরে চলে যাচ্ছ। ও গড, হোয়াটস হিজ নাম্বার? 64। ভারতী শান্ত হও। ওনার ফোন নাম্বার, পাগলের মতো বলছে, হিস্টেরিক্যালি মানে পাগলের মতো। ওনার ফোন নাম্বারটা দাও, আমি ভুলে গেছি। আমি দেব না, আই উইল নট। ঠিক আছে, আমি ফোন ডাইরেক্টরি ঘেঁটে বের করে দিচ্ছি। তুমি ফোন ডাইরেক্টরি থেকে পাবে কি করে? তুমি তো ওনার পুরো নামই জানো না। আহ, আমি তাও ফোন করতে পারি। ভারতী, ভান করা বন্ধ করো। তুমি এখন সেই অবস্থায় নেই যে তুমি এই মেজর ডিসিশন নিতে পারো। ভারতী শান্ত হয়ে, দয়া করে বলছি ডাক্তারের ফোন নাম্বারটা দাও, আমি কথা বলবো। আমি দিতে পারি তোমাকে ডাক্তারের নাম্বার, কিন্তু তোমার কিডনি আমি তারাকে দিতে দেব না। ভারতী এবার কাঁদতে শুরু করেছে। দেখো, টেস্টের পর এটা দেখা গেছে যে আমি কিন্তু কম্প্যাটেবল ডোনার, আমার দেওয়াতে কোনো অসুবিধা তো নেই। হ্যাঁ, অসুবিধে আছে। যখন আমরা একটা কম্প্যাটেবল ডোনার পেয়ে গেছি তখন তোমার দেওয়াটা ভুল, আমি তোমাকে দিতে দেব না। আরে খরচার ব্যাপারটা দেখো, একজন ডোনারকে কত টাকা দিতে হবে সেটা ভেবে দেখেছো? কেন, আমি কি কখনো খরচার পরোয়া করেছি সংসারেতে? তোমার বাবার টাকা করি সবসময় তোমার শক্তি হিসেবে যোগান দিয়েছে তোমাকে, অর্থাৎ তুমি তোমার বাবার টাকার উপর ভরসা করে সবসময় আর কি মানে জোর পাও। আমার কাছে খরচার দোহাই দেখিও না। ব্লিডিংলি মানে হচ্ছে কাকুতি মিনতি করে। ভারতী কাকুতি মিনতি করে বলছে, আমার মেয়েকে তুমি কিডনি দিতে দেবে না কেন? কারণ, তোমাকে কি এটা বুঝিয়ে বলতে হবে? আমি চাই না তুমি এটা কিডনিটা দিয়ে একটা স্যাটিসফ্যাকশন ভোগ করো, এ সন্তুষ্টি ভোগ করো। আমি দেবই আমার মেয়েকে কিডনি। আমার কথা তোমাকে মানতে হবেই।
এইবারে এটা কিন্তু আমার টার্ন। আমি আমার শরীরের একটা অংশ আমার নিজের মেয়েকে দিতে চাই, এতে ভুল কোথায়? প্যাটেল শক্ত করে নিজের স্ত্রীকে ধরে, এবার যা বলছি মন দিয়ে শোনো। তোমার সাহায্যের প্রয়োজন। আমি একজন ডাক্তারের ব্যবস্থা করছি, তোমাকে থরলি এক্সামিন করবে। ভারতী বলছে, আমি ভালো আছি, আমার কোনো ডাক্তারের প্রয়োজন নেই। আমার ব্লাড প্রেশার কন্ট্রোলে রয়েছে। আর একজন সাইকিয়াট্রিস্ট তোমার দরকার, মনস্তত্ত্ববিদ। তোমার মাথা ঠিক নেই। না, আমার কোনো সাইকিয়াট্রিস্টের প্রয়োজন নেই। কনসাল্ট করতে তো কোনো ক্ষতি নেই। আমি বলছি আমার কোনো সাইকিয়াট্রিস্টের প্রয়োজন নেই। তুমি তুমি তোমার সময় অপচয় করছো। তারা আর চন্দনের কথা একবার ভাবো। আমি তারা আর চন্দনের কথাই ভাবছি। তাই জন্য আমি চাই যে তুমি একটু স্টেবল হও। ভারতী শান্ত হয়ে, দেখো, আমার কথা চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। প্যাটেল বলছে, আমি তোমার এই বদমেজাজ আর সহ্য করতে পারছি না। তুমি হালে নিজেকে একবার নিজের দিকে তাকিয়ে দেখেছো? কিভাবে তুমি আমার সাথে ব্যবহার করো, কিভাবে সব কথায় তুমি রিয়াক্ট করো। আমি কথা দিচ্ছি আমি কন্ট্রোল করব ভবিষ্যতে আমার ব্যবহার। শুধুমাত্র শুধুমাত্র আর কি মানে, আমাকে আমার কিডনিটা আমার মেয়েকে দিতে দাও। আমি জানি তুমি নিজেকে কন্ট্রোল করতে চাও, কিন্তু তুমি কি পারো কন্ট্রোল করতে? শুধুমাত্র শুধুমাত্র তুমি আমাকে যা করতে চাইছি আমি সেটা করতে দাও। তুমি যা চাও তাই হবে, শুধুমাত্র আমি তোমাকে কিডনি দিতে দেব না। তুমি আমাকে থামানোর কে? তুমি কে, নিজেকে কি মনে করো? ভারতী, বসো চুপ করে এখানে। আমার সাথে তুমি এরকম ব্যবহার করতে পারো না, আমি তোমার স্ত্রী। ধাক্কা দিয়ে ওকে বসিয়ে দেয়। বসো চুপ করে। যা বলছি মন দিয়ে শোনো। আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করছি, এবং তুমি যাবে আমার সাথে ডাক্তারের সাথে দেখা করতে। আমি যাব না, আমি যেতে চাই না। তুমি যাবে। আমি চাই তুমি যাবে। আমি বলছি তাই তুমি যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি চাও আমি পুরো ঠিক থাকি তো, ঠিক আছে, আমি সেটা করবো। গুড। আমি ওকে ডাকছি এক্ষুনি। তারাকে আমি ওকে ডাকছি। প্যাটেল থামায়। আমি ওকে সব কথা বলবো। প্যাটেল সোজা গিয়ে থাপ্পড় মারে নিজের স্ত্রীকে। ভারতী একটুখানি রিকভার হওয়ার পরেতে একটুখানি আনন্দের সহিত নিজের স্বামীর দিকে তাকায়। তুমি এখনই ওদেরকে কিছু বলবে না। এখনই নয়। তাহলে আমি যেটা চাই সেটা আমাকে করতে দাও। প্যাটেল পরাস্ত হয়ে, তুমি এখনই ওদেরকে এটা বলতে পারো না। ওদের ভালোর জন্যই বলছি, ওদেরকে এখন এটা বলো না। একটুখানি বদ্ধপরিকর ভাবে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে, ডিটারমিনেশন মানে বদ্ধপরিকর ভাবে, যদি ওদেরকে কিছু জানতেই হয় তাহলে আমি ওদেরকে সবটা বলবো। ওরা তোমার থেকে কিছু জানবে না। লাইটটা আবার ড্যান অর্থাৎ চন্দনের বৃদ্ধ বয়সের দিকে এসে যায়। লাইটটা, যে এখন সেই টাইপ করতে ব্যস্ত, সে এই ড্রামাটা টাইপ করছে। লাস্ট লাইনটা পড়ছে, ড্যান পড়ছে আর কি। ওদেরকে যদি কিছু জানতেই হয় ওরা আমার থেকে জানবে, ভারতী তোমার থেকে নয়। ড্যান আবার টাইপ করতে শুরু করে যায়, এবং লিভিং রুমেতে আবার আলো গিয়ে পড়ে। লিভিং রুমে আমরা দেখতে পাচ্ছি রূপা, তারা আর চন্দন একটা সিনেমা দেখছে। ভারতী উল গুনছে। মুভি এবার শেষ হলো, সিনেমা শেষ হলো। রূপা বলছে, ও দারুণ ওয়ান্ডারফুল মুভি, তাই না? আমি এই সারপ্রাইজ এন্ডিং খুব পছন্দ করি। চন্দন বলছে, এটা তো খুব প্রেডিক্টেবল ছিল, জানাই কথা যে কি এন্ডিং হবে। তারা বলছে, আমার তো তা মনে হয় না। আমার তো ওই মহিলাটির জন্য খারাপই লাগছে। কি দারুণ মুভি, তার টাইটেল দ্য মিরর ক্র্যাক। 1980 সালের একটা সিনেমা, এটা ইংলিশ সিনেমা দ্য মিরর ক্র্যাক। এটা আগাথা ক্রিস্টির লেখা।
এটা একটা ডিটেকটিভ মুভি, ভেরি ড্রামাটিক। তারা বলছে ভাবো ভাবো তো, যে একজন মহিলা সে সন্তান ধারণ করতে পারছে না, কারণ সে যখন অন্তঃসত্ত্বা ছিল তাকে কেউ একজন জার্মান মিজলস ইনজেক্ট করে দিয়েছিল। হাউ ডাজ দ্য পোয়েম গো? পোয়েমটা কিরকম? দ্য কাস হ্যাজ কাম আপন মি, ক্রাইড দ্য লেডি অফ শ্যালট। ঠিক আছে, এই দ্য লেডি অফ শ্যালট হচ্ছে একটা কবিতার নাম। ঠিক আছে, সেখান থেকে একটা লাইন এখানে চন্দন তুলে ধরে বলছে। রুবা বলছে, লেডি অফ শ্যালটের জন্য আমার খুব দুঃখ হয়। ঠিক আছে, লেডি অফ শ্যালট আর কি মানে একটা গল্প, যেখানে লেডি অফ শ্যালটের একটা সাপ লেগেছিল, অভিশাপ লেগেছিল। সে বাইরে জানলা দিয়ে তাকে ভারতে মানে বাইরের পৃথিবী সে দেখতে পাবে না, তাকে সবসময় একটা ঘরের ভেতর বন্দি থাকতে হবে। একটা আয়না রাখা ছিল তার ঘরেতে। তো সেই আয়নাতে যা কিছু রিফ্লেক্ট হতো বাইরের জিনিস, সেটাই সে দেখতো। সেই আয়নাতে দেখতে পাবে, কিন্তু বাইরেতে সে তাকিয়ে দেখতে পাবে না, কখন সে বাইরের পৃথিবীতে পদার্পণ করতে পারবে না। যদি করে তাহলেই তার মৃত্যু ঘটবে। তো একদিন এক নাইটকে সে দেখতে পায়, সে আয়নাতে তার রিফ্লেকশন প্রতিফলিত হয়, এবং সেই নাইটের রূপ দেখে, চেহারা দেখে লেডি অফ শ্যালট তার প্রেমে পড়ে যান, এবং তিনি ভুল করে বাইরের দিকে তাকিয়ে ফেলেন। যখনই তিনি বাইরের দিকে তাকান, সেই অভিশাপ লেগে যায়, সেই আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এবং লেডি অফ শ্যালটের মৃত্যু ঘনিয়ে আসে। মোটামুটি আমি ছোট্ট করে বললাম, বিশাল বড় পোয়েম, এটা ছোট করে বললাম। ঠিক আছে, আমার তো রূপা বলছে আমার খুব দুঃখ হয় লেডি অফ শ্যালটের জন্য। সারা জীবন তাকে বন্দী হয়ে থাকতে হয়েছিল, বাইরের পৃথিবী তিনি দেখতে পেতেন না। ঠিক আছে, তিনি সারাক্ষণ খালি বসে রয়েছেন এবং ট্যাপেস্ট্রি বুনে চলেছেন, or সামথিং লাইক দ্যাট। ট্যাপেস্ট্রি মানে হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং এতে সুতোর কাজ, সুতোর কাজের ওয়াল হ্যাঙ্গিং। তো লেডি অফ শ্যালট সারাদিন উল বুনে যেত। ঠিক আছে, তারপরে একদিন ওই ঘটনাটা ঘটলো, তারপর তার মিরার ক্র্যাক হলো। তারা বলছে মিরার তো পরে ক্র্যাক করে। ঠিক আছে, রূপা বলছে যাই হোক না কেন, 7 বছরের ব্যাড লাক অ্যান্ড অল। ভারতী বলছে যে আরেকটু কফি খাবে রূপা? তাদের মার্কগুলো তুলতে হতো, মানে ইতিমধ্যে 1 কাপ কফি অলরেডি সার্ভ করা হয়ে গেছিল, তাদের খাওয়া হয়ে গেছে। আর 1 কাপ কফি খাবে কিনা অফার করছে ভারতী। রূপা বলছে নো থ্যাংক ইউ আন্টি। চন্দনকে বলছে তোমার মায়ের হাতের কফি কিন্তু দারুণ। ভারতী কিচেনে চলে যায়। চন্দন বলছে আমাদের কাজের লোক ইদা ওটা বানায়। রূপা বলছে রিয়ালি, সত্যি একটা সাউথার্ন ফ্লেভার রয়েছে, সাউথ ইন্ডিয়ার ফ্লেভার রয়েছে, মানে কনককশন। চন্দন বলছে কনককশন, তারা সামনে দিয়ে বলছে কনককশন না, ডিককশন। রূপা বলছে হ্যাঁ ওই ডিককশন, ডিককশন মানে রূপা তো ইংলিশ ভালো বলতে পারে না, ও আর কি মানে নিজেকে সামনে নিল আর কি। ডিককশন, চা বা কফি স্ট্রং মানে লিকারকে আমরা বলে থাকি ডিককশন। কনককশন মানে হচ্ছে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টের মিক্সচার। ঠিক আছে, অনেক কিছু ইনগ্রিডিয়েন্টের মিক্সচার, ফলে কনককশন আর ডিককশন জিনিসটা আলাদা। ডিককশন মানে হচ্ছে চা বা কফির লিকার, স্ট্রং লিকারকে বা স্ট্রং অ্যারোমেটিক লিকারকে বলা হয়। কনককশন ইজ সামথিং ইউ হ্যাভ হোয়েন ইউ গেট হিট অন দ্য হেড। কনককশন হচ্ছে সামথিং যেটা আর কি মানে মাথায় জোরে লাগলে হয়। রূপা মিনিংটা সম্পূর্ণ ভুল বলছে। কনককশন মানে হচ্ছে আদতে অনেক কিছু জিনিসের মিশ্রণ, ফর এক্সাম্পল হার্বাল টি। ঠিক আছে, হার্বাল চা, আমরা চায়ের ভেতর অনেক কিছু মিশিয়ে যেটা করি আর কি, সেটা একটা কনককশন। তো যাও, জানে না তা আবার জানার ভান করছে। এনিওয়ে আই এম গ্ল্যাড আই ক্যান হ্যাভ কফি হিয়ার, মাই মাদার অনলি গিভস মি মিল্ক। তো আমি খুশি যে আমি এখানে এসে কফিটা টেস্ট করতে পারছি, আমার মা তো আমাকে দুধ ছাড়া কিছু দেয় না। তারাকে বলছে তো তুমি কি অনেক বেশি করে দুধ খাও, কারণ তোমরা তো প্যাটেল। এবার আহ এমন ভাবে হাসে যেন সে কোনো একটা জোক বলেছে। তারা চন্দনকে বলছে
যে হ্যাঁ রে, তুই এই কথার কোনো মানে ধরতে পারলি না? ও কি মানে জানে? ও বলছে, ইউ ডোন্ট নো অ্যাবাউট প্যাটেলস। ডোন্ট নো হোয়াট? ও, সো ইউ ডোন্ট নো, তার মানে তুমি জানো না। চন্দ্র বলছে যে আনলেস ইউ টেল আস হোয়াট ইট ইজ, হাউ উইল উই নো হোয়েদার উই নো। আরে তুমি কি বলতে চাইছো সেটা যদি খুলে না বলো, তাহলে আমরা জানবো কি করে যে আমরা কি জানি? রুবা বলছে যে প্রবাবলি, ইটস প্রবাবলি নট ট্রু, ইটস জাস্ট অ্যান ওল্ড সেইং, প্রেমা টোল্ড মি হোয়েন শি কেম টু নো ইউ ওয়্যার প্যাটেলস, ইটস অ্যাবাউট মিল্ক। না, প্রেমা বলছিল আর কি, মানে প্যাটেলরা বেশি দুধ খায় আর কি, মানে ওই যখন জানতে পারলো যে তোমাদের টাইটেল হচ্ছে প্যাটেল, সেই সময় ভারতী ঘরের ভেতর ঢোকে। আহ তারা বলছে কি কি বলেছে, ও যে দে ড্রাউন দে মিনমি, মানে তারা আর কি, মানে দুধে ডুবে থাকে, বাচ্চাদেরকে মানে ঠেসে ডুব খাওয়ায়। ভারতী টেন্স, চিন্তিত হয়। তুমি কি শিওর যে তুমি আর এক কাপ কফি খাবে না? রূপা ইন কান্নাডা, বেডা আন্টি থ্যাঙ্কস। কান্নাডাতে বেডা মানে হচ্ছে না না দরকার নেই, না না দরকার নেই আন্টি, থ্যাঙ্কস। তারা বলছে দে ড্রাউন হোয়াট ইন মিল্ক, ওয়েল দেন ইউ ডোন্ট থিঙ্ক ইটস টাইম ইউ ওয়েন্ট হোম, ইউর মাদার মাইট বি ওয়ারিড। তো রূপা, অনেকক্ষণ তো হয়ে গেল এখানে এসেছো, তো তোমার মা কি চিন্তা করবেন না? রূপা বলছে না না, আমার মনে হয় না মা চিন্তা করবে বলে। ভারতী বলছে যে আমার মনে হয় তোমার মা চিন্তা করবেন, কারণ উনি তো চিন্তা করছে তুমি এখানে বসে কত সিনেমাই না দেখছো ভিডিওতে। রূপা ব্যাপারটা ধরতে পেরে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা আমি ভেবে দেখিনি, ঠিক আছে আমি এখন তাহলে বাড়ি যাচ্ছি। তারা বলছে ঠিক আছে, আমি দাঁড়া তোর সাথে যাচ্ছি আমি। তারা দুজনেই দরজার সামনে এগোচ্ছে। রূপা ভারতীকে বলছে, আন্টি, কফি খাওয়ানোর জন্য ধন্যবাদ আর মুভিজ দেখতে দেওয়ার জন্য। ভারতী বলছে না না, এটাকে আর বলার কি আছে। রূপা বলছে বাই চন্দন, তোমার গল্প কিন্তু কোন একটা সময় আমাকে পড়তে দিও, ঠিক আছে? আমাকে কিন্তু অবশ্যই তোমার দলে নিও। চন্দন বলছে যে চিন্তা করো না, তুমি দলেই রয়েছো। তারা আর রূপা রাস্তায় বেরোচ্ছে। ভারতী চন্দনের পাশে সোফায় গিয়ে বসছে। চন্দন, তোমার এই স্টোরিটা কিসের ব্যাপারে? ইটস অ্যাবাউট দ্য অগলার নেক্সট ডোর। আমার গল্পটার নাম হচ্ছে অগলার নেক্সট ডোর, পাশের বাড়ির অগলার। যে লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকে বা খারাপ নজরে চেয়ে থাকে, তাকে আমরা বলি অগলার। আমি আবার বলছি, যে লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকে জেনারেলি মহিলাদের দিকে, বা যে খারাপ নজরে তাকায়, যাদের নজর ভালো নয়, ঠিক আছে, তাদেরকে আমরা অগলার বলে থাকি। ইটস ইটস নট অ্যাবাউট এনিথিং এলস লাইক হোয়াট? ওয়েল রূপা, মানে আর কি, মানে বলছে যে শুধুমাত্র কি এই অন্য কোনো ব্যাপারে নয় তো? মানে অন্য কোনো ব্যাপার বলতে মা কি বোঝাতে চাইছো? তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় চন্দনের কথার মাঝেতে আমরা আবার দেখতে পাচ্ছি তারা আর রূপা রাস্তায় বেরিয়ে কথা বলছে, অর্থাৎ লাইটটা আবার তারা আর রূপার দিকে চলে গেছে। ঠিক আছে, রূপা, আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে বুঝতে পারলাম তুমি তখন বলছি না যে দুধে ডুবিয়ে রাখা, এই ব্যাপারটা তুমি কি বলতে চাইছিলে? আরে ও তেমন কিছু নয়, আমার মনে হয় ব্যাপারটা তোমাকে বলার মতো নয়। ঠিক আছে, ভালো কথা। কেন, কি তুমি কি জানার জন্য মরিয়া হয়ে রয়েছো? টাইম টু নো মানে হচ্ছে জানার জন্য মরিয়া হয়ে থাকা। আবার আমরা দেখছি ভারতীয় চন্দন কথা বলছে। তোমার বাবা যদি তারার উপর বেশি অ্যাটেনশন দিত তাহলে ভালো হতো। চন্দন বলছে বাবা তো অ্যাটেনশন দেয়। হ্যাঁ, বাবা হয়তো নিজের ভালোবাসাটা ওরম ভাবে বাইরে প্রকাশটা করতে পারে না। ভারতী বলছে যে তোমার বাবার কথা তুমি আমাকে বলতে এসো না। বাবা সবসময় তোমার কেরিয়ারের ব্যাপারে বেশি চিন্তিত, তার মেয়ের কেরিয়ারের ব্যাপারে নয়। চন্দন বলছে তার কারণ হচ্ছে আমি আমার কেরিয়ারের ব্যাপারে অনেক পজিটিভ, আমি অনেক স্পষ্ট, আমি কি করতে চাই আমার পুরোপুরি সেটা জানা, আমি শিওর অফ ইট। ও ব্যাপারটা এখনো মানে খুব ক্যাজুয়ালি নিচ্ছে, তারা নিজের কেরিয়ার ব্যাপারটা অনেক ক্যাজুয়ালি নিচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি তারা আর রূপা কথা বলছে।
হ্যাঁ, আমি জানতে চাই তুমি তখন ওই দুধে ডুবিয়ে রাখা বলতে কি বোঝাতে চাইছিলে। তুমি যদি বলতে না চাও তাহলে তোমার বলার দরকার নেই। ও বলছে আমি বলতে চাই না। তারা বলছে যত ফালতু কথা, আমি শিওর যে তুমিও আমাকে বলার জন্য মরিয়া হয়ে রয়েছো। ভারতী বলছে যে এটা সময় হয়ে গেছে তারা নিজের কেরিয়ারের ব্যাপারে সচেতন হোক। ও কি হতে চায় ও ব্যাপারে একটা শিওর ডিসিশন নিক। এখনকার দিনে মেয়েদেরকে পিছিয়ে থাকলে হয় না, ওর একটা কেরিয়ার থাকা দরকার। চন্দন বলছে যে তারা চাইলে যা ইচ্ছে হতে পারে, দাদুর তো ভালো সম্পত্তির টাকা করি আমরা দুজনেই পাবো, তাই নয় কি? ভারতী বলছে হ্যাঁ তা তোমরা পাবে, কিন্তু তারার একটা ভালো কিছু করা দরকার। একটা সারা জীবনেই একটা উদ্দেশ্যহীন ভাবে বসে থাকা ঠিক না। তারার মধ্যে উদ্দেশ্যহীনতার কিছু নেই মা। আবার আমরা তারা আর রূপাকে দেখতে পাচ্ছি। বাড়ি যাও। তুমি বলতে চাইছো না কারণ তুমি জানো না, তুমি নিজেই মানেটা পুরোপুরি বোঝোনি। ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটা ভেবো না যে তুমি আমার থেকে বেশি চালাক। হ্যাঁ, কম্পারিজন করলে তাই হয়তো দেখা যাবে। আবার আমরা ভারতী আর চন্দনের মধ্যে দেখতে পাচ্ছি এ কথা ঠিক যে তারার বয়স এখন অল্প। ও খুব মানে কচি কচি, খুব বাচ্চা, খুব মিষ্টি, খুব কমফোর্টেবল। যখন আর কি মানে ও আর কি মানে বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলে। কিন্তু ও বড় হয়ে উঠুক। ইয়েস চন্দন, গোটা পৃথিবী হয়তো তোমাকে টলারেট করবে, গোটা পৃথিবী তোমাকে হয়তো মেনে নেবে, কিন্তু ওকে নয়। যখন ওর 18 বছর বা 20 বছর বয়স হবে তখন ও বুঝতে পারবে যে ওর কোথায় ব্যথাটা লাগবে। 30 বছর যখন হবে তখন তো আমি ভেবে উঠতে পারছি না ওর কি হবে। আর 40-50 বছর বয়সের কথাটা ছেড়েই দিলাম, হা ভগবান। চন্দন বলছে মা তারা আমার বোন, সবকিছু ঠিকঠাকই হবে। রূপা বলছে যখন তুমি জানতেই চাইছো, আমাকে বলতে বাধ্য করাচ্ছ, আমি তাহলে তোমাকে বলছি। তুমি যা ভাবছো তা সত্যি নাও হতে পারে। আমি যা শুনেছি তাই আমি তোমাকে বলছি। আগেকার দিনে এই প্যাটেল পরিবার মেয়ে শিশুদেরকে মোটেই পছন্দ করতো না। মেয়ে যদি বাচ্চা হতো তাদেরকে তারা মোটেই পছন্দ করতো না। তাই জন্য তারা কি করতো, দুধেতে ডুবিয়ে মারতো মেয়েদেরকে। এবার রূপাও হয়তো সেই কথাটা এতক্ষণ বলতে ইতস্তত করছিল, তারাকে অলরেডি বলে দিয়েছে। আরে তুই তো মেয়ে, তোদের প্যাটেলদের কালচারটা হচ্ছে মেয়ে হলে মেয়েদেরকে দুধে ডুবিয়ে মেরে ফেলা। তারা বলছে যে দুধে ডুবিয়ে। So when people ask you about how the baby died, they could say that he choked while drinking her milk. তো আরে বাবা, দুধে ডুবিয়ে মানে হচ্ছে বেশি করে করে ইচ্ছে করে দুধ খাইয়ে যাতে করে বাচ্চা এই দুধ খাওয়ানোর কারণে মরে যায়। আর ওরা একটা বাহানা দিত যে বাচ্চার গলায় দুধ আটকে গিয়ে মারা গেছে। এইভাবে মেয়ে বাচ্চাদেরকে ওরা মেরে ফেলতো। কারণ ওরা চাইতো যে মেয়ে হলে বিয়ে দিতে হবে, পণ দিতে হবে, অনেক খরচা। তাই জন্য সবসময় ফ্যামিলির যাতে ছেলেই হয়, তাই জন্য মেয়ে ওরা চাইতো না, মেয়েরা যাতে মরে যায়, তাই জন্য তারা এই ব্যবস্থা করতো। তারা তো বিশ্বাসই করতে পারছে না, যত ফালতু কথা, অ্যাবসার্ড। রূপা হেসে বলছে বোকা বোকা তাই না? তারা বলছে হেসে অ্যাবসলিউটলি হিলারিয়াস, মানে একদম হাস্যকর ব্যাপার। রূপা বলছে দুধের কি অপচয়। তারা বলছে তা আমার মা কি ওই কথাটাই তোমাকে বলতে বাধা দিচ্ছিলেন, তাই জন্য বললেন যে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে তোমাকে? ভারতী এবার বলছে তোমার বাবার তোমাকে নিয়ে চন্দন অনেক প্ল্যান রয়েছে। চন্দন বলছে আমার নিজেকে নিয়ে অনেক প্ল্যান রয়েছে। ভারতী বলছে যা তারা, তারার জন্য তোমার বাবা কিছু কি করবেন না? তারাও তো একটা ওনার সন্তান, ওনার তারার জন্য তো চিন্তা করা উচিত। চন্দন বলছে মা আমি তো আছি তারার জন্য, ওর যখনই ভবিষ্যতে কোনো সাহায্যের দরকার হবে আমি তাই জন্য সাহায্য ওকে করবো। তবে আমার মনে হয় না ওর সাহায্যের প্রয়োজন বলে। ভারতী বলছে তোমার বোনের তোমার সাহায্যের প্রয়োজন। ও হয়তো এখন ব্যাপারটা বুঝতে পারছে না, কিন্তু একদিনও বুঝতে পারবে। চন্দন বলছে তোমার কি তারার ব্যাপারে কোনো পার্টিকুলার প্ল্যান রয়েছে? ভারতী বলছে হ্যাঁ প্ল্যান রয়েছে।
আমি ওর হ্যাপিনেসের ব্যাপারে, যে আমি চাই ওর জীবনে খুশি হোক, আমি চাই ও জীবনে সব রকম ভালোবাসা পাক, সব রকম আদর পাক, যেটা আমি ওকে দিতে চাই, মানে যেটা ও ডিজার্ভ করে। ভালোবাসা দিয়ে অনেক কিছু মেকআপ করে দেওয়া হয়। তো এখানে একটা কথা বলা দরকার, যে আমরা দেখেছি যে প্যাটেল কিন্তু ভারতীকে ওর কিডনিটা দিতে রাজি হয়নি তার আগে। তো কেন? কারণ হচ্ছে যে প্যাটেল এটা মনে মনে হয়েছে যে চাইলে ওদের কিন্তু আবার সন্তান হতে পারে, তারার যদি কিছু হয়েও যায় তাহলে আবারও একটা সন্তান নেবে, এবার হয়তো ছেলে হবে। একবার যদি নিজের কিডনি ভারতী তারাকে দিয়ে দেয় তাহলে কিন্তু তারার আর সন্তান প্রসব করতে খুব প্রবলেম হবে। ভারতী কিন্তু মনে মনে ব্যাপারটা বুঝেছে, এবং সেই কারণেই ও স্বামীর ওপর কিন্তু রেগে রয়েছে। স্বামীর ব্যাপারটা হয়তো ও ডাইরেক্টলি চন্দনকে খুলে বলতে পারছে না, কিন্তু ও জানে যে প্যাটেল কেন ওর কিডনিটা মেয়েকে দিতে রাজি হয়নি। কারণ কারণ ওর স্বামী চাইছে যে তারার যদি কিছু হয়েও যায়, তারা যদি সার্ভাইভ নাও করে, তাহলে সেক্ষেত্রে আবার তারা একটা সন্তান নিতে পারে, এবার হয়তো ছেলে হবে। তো এবারে তারা আর রূপার মধ্যে কথা চলছে। মা মা এত ভালোবাসে না, মাঝে মধ্যে মাকে এত কিউট মনে হয়। রূপা ইজ এগ্রিং, ইয়েস। তারা বলছে, আমি যখন খুব ছোট ছিলাম আমি প্রায়ই রোগে ভুগতাম। বলছে তোমার সবকিছু সমস্যা নেই, তোমার মধ্যে কি অনেক কমপ্লিকেশন ছিল? হ্যাঁ, এবং সেই কারণে আমি বেশি কেয়ারটা পেতাম, আমি বেশি অ্যাটেনশনটা আমিই পেতাম। তো তাতে নিশ্চয়ই চন্দন খুব জেলাস হতো, খুব হিংসে করতো। হ্যাঁ, হয়তো একটু হিংসে করতো, কিন্তু ও তো সবসময়ই ওরকম। ও তেমন কিছু, ওর তেমন চাহিদা নেই, কখনো কিছু বেশি চাইও নি। ও অল্পেতেই খুশি। আমারই বেশি চাহিদা, অনেক বেশি বেশি চাহিদা। রূপা বলছে মাঝে মাঝে একটুখানি ভুয়ো, মানে কোনো বাচ্চা যদি বেশি ভোগে তাহলে বেশি সে অ্যাটেনশনটা পায় বাবা মায়ের। তাই জন্য তারা সামটাইমস ওরা অনেকটা লাকি হয়। আমাকে কিন্তু ভালোবাসা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে। সারাক্ষণ খালি বাহানা করে চলা, সালকিং অল দ্য টাইম, মানে সবসময় বাহানা করা, সবসময় ঘ্যান ঘ্যান করা। যখন আমি হাসতাম সবাই চুপ হয়ে যেত, সবাই মানে আশ্বস্ত হতো। মানে এমন যেন ব্যাপারটা, আমি যদি না হাসি তাহলে হয়তো আমি গুটি মেরে মরে যাব। মা কিন্তু খুব খুশি হতো যখন আমি হাসতাম। এরকম একটা আনন্দের গল্প শুনে খুব একটা খুশি হলো না রূপা। টুইঙ্কেল তারা, ঠিক আছে, সেটা সত্যি খুব কিউট নাম। তোমার বাবা সম্পর্কে তো কিছু বলতো না? তোমার বাবা কি তোমাকে ইকুয়ালি প্যাম্পার করতো? মানে বাবাও কি তোমাকে এরকম একই রকম ভালোবাসা দিত? একটু ভেবে তারা বলছে, সেটা তো আমার মনে নেই। এবারে তারা আর রূপার থেকে আলো আস্তে আস্তে ফেড আউট হয়ে যাচ্ছে। আলোটা গিয়ে পড়ছে আবার চন্দন আর ভারতীর ওপর। মা, এই যে সোয়েটারটা বুনছো এটা কি তারার জন্য বুনছো? হ্যাঁ। তোমার কিন্তু একটা ঘর পড়ে গেছে। আবার আর কি মানে, রাস্তাতে আলোটা গিয়ে পড়েছে, রূপা ইতিমধ্যে চলে গেছে। তারা তার বাবার সাথে কথা বলছে যখন বাবা বাড়ি ফিরেছে। তারা বলছে, ও তেমন কিছু না, আজকে আমরা সারাদিন ধরে সিনেমা দেখছিলাম। সারাদিন ধরে সিনেমা দেখছিলে? আর চন্দন কি করছিল? চন্দনও সিনেমা দেখছিল। আর তোমাদের মা? তুমি তো জানোই মা কিরকম। এটা ঠিক জানি না মা এক্স্যাক্টলি কি করছিল। তারা এবার বাড়ির ভেতর ঢোকে। ভারতী এবং চন্দন ওই ওই যেটা উল বুনছিল সেটাকে টেনে টেনে খুলছে, কারণ হয়তো একটা ঘর পড়ে গেছে। আহ চন্দন উল গোটাচ্ছে, ভারতী একটু তাড়াতাড়ি করে করছে, মানে খুব তাড়াতাড়ি আর কি খুলছে আর কি। পটেল বলছে, হ্যালো, হাই ড্যাডি, তোমরা দুজনে কি করছো?
মা উল বুনছে আর আমি মায়ের ভুল ধরে দিতে সাহায্য করছি। পটেল বলছে তারাকে করতে দাও। না না ঠিক আছে চন্দন, এটা তোমার ছেলেদের কাজ নয়, ওই তারাকে করতে দাও। কেন? ভারতী বলছে ঠিক আছে, কাউকে করতে হবে না, আমি ম্যানেজ করে দেবো, ছেড়ে দে। চন্দন বলছে আরে বাবা, আমি তো রোল করে দিচ্ছি এইটা। চন্দন, এটা তোমার ছেলেদের কাজ নয়, এটা মেয়েদের কাজ, রাখো তুমি ওটা। ভারতী ফ্র্যান্টিক্যালি, চন্দন যাও, আর ঝামেলা বাড়িও না, যাও। পটেল ভারতীকে বলছে তুমি, তোমার এত বড় সাহস, তুমি ওকে দিয়ে সব কাজ করাচ্ছ? ওয়েট আ মিনিট ড্যাডি, মা কখনো এটা আমাকে করতে বলেনি। তুমি আর বাচ্চাদের দেখাশোনা ঠিক মতো করতে পারো না? চন্দন বলছে দেখো বাবা, এটা প্যাটেল বলছে সারাদিন ধরে তুমি কি করে সময় নষ্ট করেছো ভিডিও দেখে? আমি সত্যি কথা বলতে কি, ওদেরকে নতুন নতুন কাজ বার করে দিতে পারি না, যে এটা করবে ও সেটা করবে। হ্যাঁ সেটা তো তুমি পারোই না, খালি তো আমার ছেলেকে দিয়ে তুমি উল বোনা শেখাচ্ছ, উলের কাজ করাচ্ছ, দারুণ ব্যাপার। বাবা তুমি কিন্তু মায়ের সাথে এরম ভাবে অভদ্রভাবে কথা বলতে পারো না, এতে মায়ের কোনো দোষ নেই, এটা খুব আনফেয়ার। ভারতী বলছে চন্দন ঝামেলা বাড়িও না, দয়া করে তুমি তোমার ঘরে যাও। চন্দন বলছে আমি মাকে একটু সাহায্য করছি, এতে কি ক্ষতি আছে? এটা বলছে আমি অত্যন্ত বিরক্ত তোমার ব্যাপারে। আজ থেকে তুমি এরম মেয়েলি কাজকর্ম করবে না, তুমি আমার সাথে অফিসে যাবে। দেখতে পাচ্ছি বাড়িতে থেকে থেকে তুমি বকে যাচ্ছ। আমি বাবা অফিসে যেতে চাই না, যতদিন না পর্যন্ত তোমার কলেজ শুরু হচ্ছে তুমি আমার সাথে অফিসে যাবে। চন্দন বলছে যে আমি তারাকে ছাড়া কলেজ যাব না, ওর যদি সার্জারিতে যায়ও তাহলে কিন্তু আমিও একটা বছর ড্রপ দেব। প্যাটেল বলছে যে আমি তোমাকে ড্রপ দিতে দেব না। চন্দন বলছে যে আমি তারাকে না নিয়ে কলেজে যাব না, এটা কিন্তু আমি অত্যন্ত বিরক্ত হব। চন্দন চিৎকার করে বলছে যে এটা অত্যন্ত খারাপ বাবা, এটা অত্যন্ত খারাপ তুমি করছো। এ করতে করতে সে নিজের ঘরে চলে যায়। ভারতী বলে দেখো, তোমার ব্যবহারের জন্যই তোমার ছেলে তোমার উপর বিরক্ত, এটা বলবো না যে আমি ওকে সবকিছু শেখাচ্ছি, সবকিছু আমার দোষ। ইটস অল মাই ফল্ট, এটা অলটা ছাপা ভুল আছে, এটা অল মাই ফল্ট হবে। আমি মোটেই তোমার ছেলেকে তোমার এগেনস্টে করছি না। তারা একটু ভয় পেয়ে গেছে, ও ভয়ে ভয়ে দাঁড়িয়ে রয়েছে এরকম ঝগড়াঝাটি হতে দেখে। তো আজকে আমি এখানেই থামাচ্ছি এই ক্লাস ভিডিওটা, আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই, আমি ভালো বুঝিয়েছি। গুড বাই।